লাগাতার হুমকি পাল্টা হুমকির পর দুই নেতার ফোন আলাপ। স্বাভাবিক হচ্ছে কলম্বিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। মাদুরোকে তোলা হয়েছে আমেরিকার আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি। মাদুরোকে তুলে নেওয়ায় তেলের বাজারে ঝড়, বেড়ে যাচ্ছে নতুন তেল যুদ্ধের আশঙ্কা। আরও তেলের খনি দখলে নিতে চায় ট্রাম্প। 3 রাষ্ট্রপ্রধানকে দিলেন তুলে নেওয়ার হুমকি। ভেনেজুয়েলায় ট্রাম্প কাণ্ডে ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান দিলেন কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে মা ও দাদা দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে ছেলের মৃত্যু। ইরানি ক্ষেপণাস্ত্রে ভয়ে কাঁপছে ইসরায়েল, রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। বেলারুশে পুতিনের গোপন অস্ত্র মোতায়েন, ভয়ে কাঁপছে পশ্চিমারা। 1 সপ্তাহের মধ্যে 2 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, দিচ্ছে নতুন বার্তা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি শুক্তি রায়। কয়েকদিন আগেও তাদের সুর ছিল তীক্ষ্ণ, মন্তব্যে ছিল হুমকির আভাস, কিন্তু হঠাৎ করেই একটি ফোন কলে বদলে গেল দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে, আর তাতেই গলতে শুরু করেছে সম্পর্কের বরফ। ট্রাম্প আখ্যা দিলেন একটি বড় সম্মান হিসেবে। দর্শক, কি ছিল সেই আলাপে জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। কয়েকদিন আগেও তাদের সুর ছিল তীক্ষ্ণ, মন্তব্যে ছিল হুমকির আভাস, কিন্তু হঠাৎ করেই একটি ফোন কলে বদলে গেল দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে, আর সেই আলাপকে তিনি নিজেই আখ্যা দিলেন একটি বড় সম্মান হিসেবে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, মাদক পরিস্থিতি ও দুই দেশের মধ্যে থাকা অন্যান্য মতবিরোধের বিষয় ব্যাখ্যা করতে পেট্রো তাকে ফোন করেছিলেন। পেট্রোর ফোন করা ও তার কথাবার্তার ভঙ্গির উদ্যোগ দুটোরই প্রশংসা করেছেন তিনি। এমনকি কথা বলার পর মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে করা সাম্প্রতিক কঠোর মন্তব্য থেকেও সরে এসেছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন দুই নেতার মধ্যে বৃদ্ধি পাচ্ছিল উত্তেজনা। এমনকি ট্রাম্পের আগে পেট্রোকে নিয়ে ব্যবহার করেছিলেন কঠোর ভাষা। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প পেট্রোকে অসুস্থ বলে মন্তব্য করেছিলেন, বলেছিলেন ভেনেজুয়েলার প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ভালোই শোনায়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফোনালাপে দেখা গেল ভিন্ন সুর। ট্রাম্পের ভাষায় বোঝা গেল অবস্থানে এসেছে এক ধরনের নরম ভাব। এদিকে এই ফোনালাপের পরেই সামনে এলো আরেকটি বার্তা। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিলে হোয়াইট হাউসে পেট্রোর সঙ্গে একটি বৈঠকের আয়োজন করছেন। সেই বৈঠকের অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তায় দোভাষীর মাধ্যমে দুই নেতা প্রায় 1 ঘণ্টা ফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও জানান, ফোনালাপটি প্রায় 1 ঘণ্টা ধরে চলে, যা ট্রাম্প ও অন্য কোনো বিশ্ব নেতার মধ্যে ফোনালাপের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে দীর্ঘ। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ভালো একটি বৈঠক হিসেবে বর্ণনা করে। এদিকে সপ্তাহের শুরুতে ট্রাম্পের নানা হুমকির পর পেট্রো একের পর এক কড়া বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি তিনি বুধবার বিকেলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন। ঠিক ওই সময়ের পরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হলো তার এই ফোন আলাপ। উত্তেজনার মাঝখানে হঠাৎ সংলাপ, সব মিলিয়ে ইঙ্গিতে স্পষ্ট। কড়া কথার পরেও কূটনীতির দরজা এখনো বন্ধ হয়নি পুরোপুরি। হাওলাদার শামীম, আরটিভি। নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাইরে পক্ষে বিপক্ষে উত্তেজিত স্লোগান। ভেতরে 63 বছর বয়সী এই প্রেসিডেন্ট দোভাষীর মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন। নিজেকে নির্দোষ দাবি করে এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবেই মনে করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের ম্যানহাটন কংক্রিটের শহরের ভেতরে কড়া নিরাপত্তায় ঘেরা একটি ফেডারেল আদালত। বাইরে উত্তেজিত স্লোগান, ভেতরে নিঃশব্দ কাঠগড়ার মুহূর্ত। ঠিক এখানেই দাঁড়িয়ে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 63 বছর বয়সী প্রেসিডেন্ট আদালতে দোভাষীর মাধ্যমে তুলে ধরেন নিজের অবস্থান। তার বক্তব্য ছিল দৃঢ় ও আবেগে ভরা। তিনি দাবি করেন তিনি নির্দোষ, একজন ভদ্র মানুষ, কোনো অপরাধ করেননি এবং নিজেকে এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবেই মনে করেন। ইউএস ডিস্ট্রিক্ট বিচারক অ্যালভিন হেলারস্টাইন কথা থামিয়ে দেওয়ার আগ পর্যন্ত তিনি নিজের পরিচয় ও সম্মানের কথা জোর দিয়ে তুলে ধরেন। এই শুনানিতে শুধু মাদুরো নন, তার স্ত্রী সিলিয়া ফোরেসও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে 17 মার্চ। প্রায় আধা ঘন্টার এই প্রাথমিক শুনানির আগেই আদালতের বাইরে জড়ো হন কয়েক ডজন বিক্ষোভকারী। কেউ মাদুরোর পক্ষে, আবার কেউ তার বিরুদ্ধে। দুই বিপরীত আবেগে মুখর ছিল আদালত প্রাঙ্গণ। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য।
এই নাটকীয় দিনে শুরু হয়েছিল 5 জানুয়ারির স্থানীয় সময় সকাল 7টার কিছু পরে। ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে সশস্ত্র পাহারায় মাদুরো ও তার স্ত্রীকে তোলা হয় হেলিকপ্টারে। আকাশপথে তাদের আনা হয় ম্যানহাটনে। দুপুর ঠিক 12টায় শুরু হয় প্রাথমিক শুনানি। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুতর। বলা হচ্ছে তিনি একটি আন্তর্জাতিক কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন। অভিযোগ অনুযায়ী এই নেটওয়ার্কে যুক্ত ছিল মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী ও ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধ চক্র ট্রেন্ডি আরাগুয়া। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো সাজিয়েছে এসব বানোয়াট অভিযোগ। এদিকে 1989 সালে পানামা আক্রমণের পর লাতিন আমেরিকার ইতিহাসে এটিকে দেখা হচ্ছে অন্যতম বড় মার্কিন হস্তক্ষেপ হিসেবে। গেল শনিবার মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা হেলিকপ্টারে করে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোর নিরাপত্তা বলয় ভেঙে তাকে তার সেফ রুম থেকেই আটক করে। বিশ্বের তেলের বাজার সব সময় থাকে সংবেদনশীল। দূরের কোনো দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা একটি রাতের ঘটনা, সবকিছুর ঢেউ এসে লাগে আন্তর্জাতিক দামের বোর্ডে। ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে নেওয়ার পর ঠিক সেই প্রশ্নটাই আসছে ঘুরে ফিরে। এর প্রভাবও কি পড়বে তেলের বাজারে? বিস্তারিত জানবো প্রতিবেদনে। বিশ্বের তেলের বাজার সবসময় থাকে সংবেদনশীল। দূরের কোনো দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা একটি রাতের ঘটনা, সবকিছুর ঢেউই এসে লাগে আন্তর্জাতিক দামের বোর্ডে। ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নেওয়ার পর ঠিক সেই প্রশ্নটাই আসছে ঘুরে ফিরে। এর প্রভাব কি পড়বে তেলের বাজারে? যদিও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ এখনও অনিশ্চিত। এমন অনিশ্চয়তা সাধারণত বাজারে তৈরি করে অস্থিরতা। ইতিহাস বলছে, বড় কোনো তেল উৎপাদনকারী দেশে রাজনৈতিক সংকট দেখা দিলে হঠাৎ বেড়ে যায় তেলের দাম, কখনো কয়েকদিনের জন্য, কখনো আরো বেশি সময় ধরে। তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে ছবিটা আগের মতো নয়। একসময় যে দেশটি বিশ্ব তেলের বাজারে বড় খেলোয়াড় ছিল, এখন তাদের দৈনিক রপ্তানি নেমে এসেছে প্রায় 5 লাখ ব্যারেলে। ফোর্বসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। তবুও ঝুঁকি একেবারে উধাও হয়নি। সবচেয়ে বড় আশঙ্কা ঘিরে আছে তেল খাতের শ্রমিকদের নিয়ে। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট কিংবা নাশকতার সম্ভাবনা তৈরি হলে সরবরাহ ব্যাহত হতে পারে কয়েক মাসের জন্য। মাদুরো দীর্ঘদিন চেষ্টা করেছিলেন এই খাতের সমর্থন ধরে রাখতে, কিন্তু শ্রমিকদের চরম দারিদ্র্যের যে চিত্র সামনে এসেছে তা বলছে ভিন্ন কথা। সরকারপন্থী অবস্থান থাকলেও দেশের ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা তাদের অজানা নয়। ফলে মাদুরোর বিদায়ের প্রতিক্রিয়া সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা দেওয়া যাচ্ছে না উড়িয়ে। এই অনিশ্চয়তার মাঝেই সামনে আসে আরেক সম্ভাব্য দৃশ্যপট। যদি নতুন নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে তাদের প্রথম চ্যালেঞ্জ হবে তেল শিল্পকে দাঁড় করানো। বছরের পর বছর বিনিয়োগের অভাবে ধুঁকতে থাকা তেল খনিগুলোই রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের কাজ শুরু হলে দ্রুতই বদলাতে পারে পরিস্থিতি। হিসাব বলছে, সঠিক উদ্যোগ নেওয়া গেলে চলতি বছরের শেষ নাগাদ দৈনিক অতিরিক্ত আরো 5 লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানো সম্ভব। এখানেই তৈরি হচ্ছে নতুন চাপ। বিশ্ব তেলের বাজার এমনিতেই এখন ভুগছে সরবরাহের আধিক্যে। তার উপর ভেনেজুয়েলা যদি হঠাৎ উৎপাদন বাড়িয়ে দেয়, তবে বাজারে সেটি হবে মরার উপর খাড়ার ঘা। নতুন সরকার নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখতে উৎপাদন বাড়াতে চাইবে। সেক্ষেত্রে তেলের দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অনুরোধ নাও থাকতে পারে তাদের অগ্রাধিকার তালিকায়। অর্থনীতি পুনর্গঠনের জন্য তারা ওপেক প্লাসের তেলের দাম নিয়ন্ত্রণের অনুরোধও হয়তো কানে তুলবে না। দীর্ঘমেয়াদে ছবিটা আরো বড়। ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বিশাল তেলের মজুদ। দীর্ঘদিন সঠিক রক্ষণাবেক্ষণ ও বিদেশি বিনিয়োগের অভাবে নেওয়া যায়নি সেই সম্পদের পুরো সুবিধা। যদি একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়, তবে ভেনেজুয়েলা আবারও পরিণত হতে পারে বিশ্ববাজারে শক্তিশালী সরবরাহকারীতে, যার অর্থ হলো ভবিষ্যতে তেলের দাম বাড়ার সম্ভাবনা আরো কমে যাওয়া। আজ যে অনিশ্চয়তা ভয় দেখাচ্ছে, কাল সেটিই হয়তো বাজারের জন্য হয়ে দাঁড়াবে নতুন বাস্তবতা। হাওলাদার শামীম, RTV। ভেনেজুয়েলার তেল রাজনীতি সফলের পর এবার ট্রাম্পের চোখ পড়েছে কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবার তেল ভান্ডারের দিকে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 24 ঘন্টার মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মেক্সিকো ও কিউবাকেও দিয়েছেন হুঁশিয়ারি। দর্শক, কেন ট্রাম্পের নজর বিশ্বের বিভিন্ন তেলের খনির দিকে, সেটি জানবো সুপ্তি রায়ের প্রতিবেদনে। ভেনেজুয়েলার তেল রাজনীতি সফলের পর এবার ট্রাম্পের চোখ পড়েছে কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবার তেল ভান্ডারের দিকে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 24 ঘন্টার মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পরপরই মেক্সিকোকে বলেছেন দেশটিকে নিয়ে কিছু একটা করতেই হবে। আর কিউবাকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল একজন ব্যর্থ শাসক। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এরপরই প্রশ্ন উঠছে, ট্রাম্পের পরবর্তী টার্গেট কি তাহলে এই 3 দেশ? কারণ এই 3 দেশেরই রয়েছে তেল, গ্যাস ও মূল্যবান খনিজের বড় মজুদ। কলম্বিয়া তেল ও কয়লার বড় উৎপাদক। মেক্সিকোর তেল মজুদ রয়েছে মেক্সিকো উপসাগরের গভীরে। কিউবার উপকূলেও রয়েছে সম্ভাবনাময় তেল ও নিকেলের ভান্ডার। এই সম্পদই এখন লাতিন আমেরিকায় নতুন করে বদলে দিচ্ছে ভূ রাজনৈতিক হিসাব। বিশ্লেষকদের মতে মাদক বিরোধী অভিযান এবং নিরাপত্তার কথা বললেও আড়ালে চলছে জ্বালানি রাজনীতি। তার উপর ভেনেজুয়েলায় হামলার পর যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই দেশটির তেল অবকাঠামো পুনর্গঠনে নিজেদের বড় তেল কোম্পানিগুলো পাঠানোর ঘোষণাও দিয়েছে। এই ঘোষণায় আতঙ্ক বাড়িয়েছে আশপাশের দেশগুলোতে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন কলম্বিয়ায় উৎপাদিত কোকেন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং এ কারণে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে নিজের খবর রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইঙ্গিত দেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে। মেক্সিকোর ক্ষেত্রেও একই সুরে ট্রাম্প বলেন দেশটি অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এটি বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেমবাউম সম্মতি দেননি বলেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে ব্যর্থ শাসক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন দেশটির প্রশাসনিক কাঠামো দিন দিন ভেঙে পড়ছে এবং জনগণ বছরের পর বছর ধরে পোহাচ্ছে দুর্ভোগ। এই অবস্থায় কিউবাকেও যুক্তরাষ্ট্রের কড়া নজরদারির বাইরে রাখা যাবে না। সব মিলিয়ে মাদক বিরোধী অভিযান ও নিরাপত্তার আড়ালে জ্বালানি ও প্রভাব বিস্তারের এই কৌশল লাতিন আমেরিকাকে আবারও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্তি রায়, RTV। বিশ্ব রাজনীতির মানচিত্রে ভেনেজুয়েলার নাম এখন আর শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে এক অস্থির সংকেত। সামরিক অভিযান, ক্ষমতা পরিবর্তন আর কূটনৈতিক উত্তেজনার ভেতরেই এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ট্রাম্পের উদ্দেশ্যে দিলেন কঠোর বার্তা, ভেনেজুয়েলাকে যেন ঠেলে দেওয়া না হয় অস্থিতিশীলতার দিকে। বিস্তারিত জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির মানচিত্রে ভেনেজুয়েলার নাম এখন আর শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে এক অস্থির সংকেত। সামরিক অভিযান, ক্ষমতা পরিবর্তন আর কূটনৈতিক উত্তেজনার ভেতরেই এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ট্রাম্পকে উদ্দেশ্য করে তার বার্তাটি ছিল একেবারে স্পষ্ট, ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া না হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার সতর্ক সমালোচনা করেন। তিনি জানান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না। তার মতে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা শুধু ঝুঁকিপূর্ণ নয়, বরং তা বিশ্বজুড়ে জন্ম দিতে পারে বড় কোনো জটিলতার। সংবাদ মাধ্যম মিডল ইস্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান বলেন, আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না। অন্য কোনো দেশের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বজুড়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। এদিকে এই বক্তব্য হঠাৎ আসেনি। 2016 সাল থেকে এরদোয়ান ও মাদুরোর মধ্যে বজায় রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর মাদুরো নিজেই ফোন করে সমর্থন জানিয়েছিলেন এরদোয়ানকে। সেই স্মৃতি এখনও গুরুত্বপূর্ণ আঙ্কারার নীতি নির্ধারকদের কাছে। তবে পুরো সপ্তাহ জুড়ে তুরস্কের অবস্থান ছিল বেশ সংযত। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান। এমনকি বেশ কয়েকবার জনসম্মুখে বক্তব্য রাখলেও এরদোয়ান সরাসরি কিছুই বলেননি, ফলে উঠেছিল সমালোচনাও। বিরোধী নেতারা বলেছিলেন ট্রাম্পকে ক্ষুব্ধ না করতেই চুপ ছিলেন এরদোয়ান। এই অভিযোগের জবাবেই এরদোয়ান জানালেন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি ভেনেজুয়েলার প্রসঙ্গ তুলেছেন, যেখানে তিনি তুরস্কের সংবেদনশীলতার কথা স্পষ্ট করেছেন ও জোর দিয়ে বলেছেন এই দেশটিকে অস্থিতিশীল করা যাবে না। সরাসরি নাম না নিলেও মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলেও উল্লেখ করেন। এরদোয়ান আরও বলেন তুরস্কের লক্ষ্য একটাই, ভেনেজুয়েলা ও তার জনগণের জন্য যা ভালো ও সঠিক সেটাই করা। তার ভাষায় মাদুরো ও ভেনেজুয়েলার জনগণ বারবার প্রমাণ করেছেন যে তারা তুরস্কের প্রকৃত বন্ধু, সে কারণেই আঙ্কারা তাদের পাশে থাকবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিকেলে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে একটি পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নেয়। ধারালো ছুরি দিয়ে নিজের মা ও দাদা দাদিকে এক যুবক কুপিয়ে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই যুবক নিজেও নিহত হন। বিস্তারিত প্রতিবেদনে। You have to understand there's a husband that's about to bury a wife.
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিকেল সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে একটি পারিবারিক বিরোধ নেয় ভয়াবহ রূপ। ধারালো ছুরি দিয়ে নিজের মা ও দাদা দাদিকে কুপিয়ে হত্যা করে এক যুবক। পরে পুলিশের গুলিতে ওই যুবক নিজেও হন নিহত। সোমবার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে রিভার রোড এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোন পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার ঘরে ঢুকতেই দেখে 3টি নিথর দেহ। নিহতরা হলেন যুবকের মা ও তার দাদা দাদি। ঘরের ভেতর তখনও থমথমে নীরবতা, বাতাসে ছড়িয়ে থাকা ভয়। পুলিশ জানায় অভিযুক্ত যুবক তখনও একটি ধারালো ছুরি হাতে নিয়েছিল দাঁড়িয়ে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে তাকে অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং ট্রেজার বা স্ট্যান্ডগান ব্যবহার করে, কিন্তু নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পিসকাটাওয়ে টাউনশিপের মেয়র ব্রায়ান ওয়াহলার সংবাদ মাধ্যমকে বলেন, এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। একজন স্বামী আজ তার স্ত্রী ও বাবা মাকে হারালেন, আর একই সঙ্গে হারালেন নিজের ছেলেকেও। প্রতিবেশীদের বর্ণনায় উঠে আসে সেই অস্থির সময়ের ছবি। তারা জানায় পুলিশ যতটা সম্ভব চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করার, কিন্তু তাকে থামতে বললেও সে থামেনি, তাই বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। নিউ জার্সি স্টেট পুলিশ বেনেভোল্টেড অ্যাসোসিয়েশন বিবিএ এই ঘটনাকে বর্ণনা করেছে ভয়াবহ অপরাধ হিসেবে। সংগঠনটি জানায় ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের মানসিক ও শারীরিকভাবে মূল্যায়ন করা হচ্ছে। ঘটনাটি নিয়ে নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত করা হয়নি বিস্তারিত তথ্য প্রকাশ। এই মর্মান্তিক ঘটনায় পুরো পিসকাটাওয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ও আতঙ্ক। হাওলাদার শামীম, RTV। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনা। দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন নতুন বার্তা। ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে দাঁড় করাতে দেওয়া যাবে না। গেল সোমবার এই হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা উত্তরে ইরানও দিয়েছে জবাব। বিস্তারিত প্রতিবেদনে। কিছু সতর্কবার্তা শব্দে কম, কিন্তু ইঙ্গিতে বেশ ভারী। মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক তেমনই এক বার্তা ছুড়ে দিল ইসরায়েল। দেশটির বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে দাঁড় করাতে দেয়া যাবে না। গেল সোমবার এই হুঁশিয়ারি দেন দখলদার দেশটির এই প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিল্প পুনর্গঠন করতে দেব না, আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি। তিনি আরো বলেন, যদি আমাদের উপর হামলা চালানো হয় তবে ইরানের জন্য এ পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এই হুঁশিয়ারি আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের বক্তব্যের কয়েকদিনের মধ্যেই। গেল সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নির্মূল করার। এই উত্তাপের পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাস। গেল বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ও পারমাণবিক স্থাপনাগুলো হয়েছিল ক্ষতিগ্রস্ত। সেই সংঘাতের রেশ এখনও কাটেনি পুরোপুরি। এদিকে নেতানিয়াহুর এই বক্তব্যে বোঝা যায় গেল জুনের সেই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয় এখনও রয়েছে তাদের। 12 জুন হামলার শিকার হবার পর ইরান চালায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে ভীত সন্ত্রস্ত হয়ে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয় দখলদার দেশটির জনগণ। তবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ বন্দর ও তেল শোধনাগার। তাই পুনর্গঠনের সুযোগ মানেই ভবিষ্যতের বড় ঝুঁকি। এই ধারণাই প্রাধান্য পেয়েছে নেতানিয়াহুর বক্তব্যে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি কোনোটাই আবার মাথা তুলতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের টানটান বাস্তবতায় এই ঘোষণা নতুন করে বাড়িয়েছে উত্তেজনা। হাওলাদার শামীম, RTV। বেলারুশের গভীর অরণ্যে সবুজ রঙের নেটে ঢাকা ভারী একটি ক্ষেপণাস্ত্র। শব্দ নেই, কিন্তু আতঙ্ক ছড়াতে তার উপস্থিতি যেন যথেষ্ট। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া, আর এতেই আতঙ্ক ইউরোপ ও আমেরিকা। কিন্তু কি আছে এই ক্ষেপণাস্ত্রে, বিস্তারিত জানবো প্রতিবেদনে। সবুজ রঙের নেটে ঢাকা ভারী একটি ক্ষেপণাস্ত্র। শব্দ নেই, কিন্তু আতঙ্ক ছড়াতে তার উপস্থিতি যেন যথেষ্ট। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 30 ডিসেম্বর মঙ্গলবার ওই বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় পালন করছে কমব্যাট ডিউটি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন। তবে এই অস্ত্রকে ঘিরে আলোচনার কারণ শুধু তার গতি নয়, কারণ রুশ প্রেসিডেন্ট নিজেই বলেছিলেন এই ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুত যে একে ঠেকানোর মতো কার্যকর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো তৈরি হয়নি।
সেই বক্তব্যের পর থেকেই ওরেশনিক নামটি ঘুরপাক খাচ্ছে সামরিক বিশ্লেষকদের আলোচনায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বেলারুশে মোতায়েনে পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে, কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এর ফলে শুধু ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তু নয়, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলও চলে আসে এর আওতায়। সম্প্রতি রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় অরণ্যের ভেতর দিয়ে বহন করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি। তবে ঠিক কোথায় এটি বসানো হয়েছে সেই তথ্য রাখা হয়েছে গোপন। অজানা অবস্থান, ঢেকে রাখা অস্ত্র, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে আরও রহস্যময়। পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই পদক্ষেপের পেছনে রয়েছে সাম্প্রতিক এক কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের কয়েকটি দেশ ইউক্রেনকে এমন কিছু ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। সেই সম্ভাবনার খবর পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাওলাদার শামীম, RTV। বঙ্গোপসাগরের নোনা বাতাসে ভেসে আসে ইঞ্জিনের গুঞ্জন। ঠিক সেই সময় নির্ধারিত মুহূর্তে আকাশের দিকে ছুটে যায় একটি ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে দেয় আগুনের রেখা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই সাগরেই আবারও ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। বঙ্গোপসাগরের আকাশ, সূর্যের আলো তখনও দেখা যায়নি পুরোপুরি। নোনা বাতাসের সঙ্গে ভেসে আসে ইঞ্জিনের গুঞ্জন। ঠিক সেই সময়ে নির্ধারিত মুহূর্তে আকাশের দিকে ছুটে যায় একটি ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে দেয় আগুনের রেখা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই সাগরেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালের অংশ হিসেবে এই উৎক্ষেপণকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে। এর আগে গেল 25 ডিসেম্বর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওড়িশা উপকূলের চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের কাছে স্থানীয় সময় সকাল 10:30 চালানো হয় এই পরীক্ষা। দুটি ক্ষেপণাস্ত্রই অনুসরণ করে নির্ধারিত গতিপথ এবং পূরণ করে সব ধরনের লক্ষ্য। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে মোতায়েন করা ট্র্যাকিং সেন্সরগুলো নিশ্চিত করে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। আর আঘাতস্থলের কাছাকাছি অবস্থানরত একটি জাহাজে বসানো টেলিমেট্রি সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয় শেষ পর্যায়ের ঘটনাগুলো। মন্ত্রণালয় আরও জানায়, প্রলয় একটি সলিড প্রোপেল্যান্ট চালিত ওয়াসিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দেশীয় প্রযুক্তিতে তৈরি। ক্ষেপণাস্ত্রটি যেন নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে সেজন্য এতে উন্নত গাইডেন্স ও নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এবং নানাবিধ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গবেষণা সংস্থার ঊর্ধ্বতন বিজ্ঞানীরা, বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রতিনিধিরা ও শিল্প খাতের কর্মকর্তারাও। পুরো আয়োজনটি ছিল পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও নীরব আত্মবিশ্বাসে ভরা। সংবাদ সংস্থা ANI এর বরাতে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল উৎক্ষেপণের জন্য DRDO, সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রশংসা করেছেন। তিনি বলেন, সলভো উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রলয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভরযোগ্যতা। বঙ্গোপসাগরের আকাশে সেই আগুনের রেখা দ্রুত মিলিয়ে গেলেও রয়ে গেছে তার বার্তা। এটি শক্তির প্রদর্শন নয়, যেন প্রস্তুতির ঘোষণা। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। লাগাতার হুমকি পাল্টা হুমকির পর দুই নেতার ফোনালাপ। স্বাভাবিক হচ্ছে কলম্বিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। মাদুরোকে তোলা হয়েছে আমেরিকার আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি। মাদুরোকে তুলে নেওয়ায় তেলের বাজারে ঝড়। বেড়ে যাচ্ছে নতুন তেল যুদ্ধের আশঙ্কা। আরও তেলের খনি দখলে নিতে চায় ট্রাম্প। 3 রাষ্ট্রপ্রধানকে দিলেন তুলে নেওয়ার হুমকি। ভেনেজুয়েলায় ট্রাম্প কাণ্ডে ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান দিলেন কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের মা ও দাদা দাদিকে কুপিয়ে হত্যা। পুলিশের গুলিতে ছেলের মৃত্যু। ইরানি ক্ষেপণাস্ত্রে ভয়ে কাঁপছে ইসরায়েল। রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। বেলারুশে পুতিনের গোপন অস্ত্র মোতায়েন। ভয়ে কাঁপছে পশ্চিমারা। এক সপ্তাহের মধ্যে 2বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, দিচ্ছে নতুন বার্তা। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।